নমস্কার দর্শক বন্ধু, আমি প্রীতম দাস আপনাদের সকলকে অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুশাস্ত্র চ্যানেলে জানাই স্বাগত। আজকে আমরা মকর রাশির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে নিয়ে আলোচনা করব। এই অন্তিম পর্যায়ে কেমন যাবে, কী ফলাফল এবং যদি কোনো সমস্যা থেকে থাকে তার প্রতিকার সম্পর্কে আমরা আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, মকর রাশির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে 30শে মার্চ 2025 সাল পর্যন্ত চলবে। আর এটাই মকর রাশির অন্তিম সাড়ে সাতির পর্যায়। এর পরবর্তী ক্ষেত্রে আবার 30 বছর পর মকর রাশির উপরে সাড়ে সাতির প্রভাব আসবে। তো এই অন্তিম পর্যায়ে 30শে মার্চ 2025 সাল পর্যন্তই চলবে। আমরা সবার প্রথমে যেটা আলোচনা করব যে সাড়ে সাতির এই অন্তিম পর্যায়ে কী কী প্রভাব মকর রাশির উপর পড়বে। এই সময় প্রধানত আপনাদের যে বিষয়ে প্রথমত সমস্যা দেখা দেবে সেটি হচ্ছে আপনাদের আর্থিক দিক। আপনাদের আর্থিক দিক একটু সমস্যা দেখা দেবে এবং একই সাথে আর্থিক দিকের সাথে সাথে আপনাদের ব্যয়, টাকা আয়ের দিক থেকে যেমন সমস্যা দেখা দেবে তেমনি টাকা ব্যয়, বেহিসাবি ব্যয় বা যে ব্যয়টা বাঞ্ছনীয় নয়, খরচাটা হতো না কিন্তু হুট করে খরচাটা হয়ে যাবে। এছাড়া আপনাদের যে আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় সেটা খুব নিকট আত্মীয়, মামা মাসি কাকি জ্যাঠা জেঠি, এই দিক থেকে কোনো রকম মনোমালিন্য, অশান্তি এবং এই দিক থেকে একটা প্রেশার, একটা মানসিক চাপ আপনাদের থাকবে। সব মিলিয়ে একটা গৃহস্থের সাংসারিক চাপ আপনাদের থাকবে। তবে হ্যাঁ, প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ের থেকে একটু হলেও রিলিফ বা একটু হলেও আরাম থাকবে, কিন্তু এই আর্থিক বিষয় এবং পারিবারিক সম্পর্কের বিষয় চাপের জন্য এই বিষয়টা আপনাদেরকে ভাবাবে। এছাড়াও কোনো প্রতিবেশী, তাদের সাথে কোনো সমস্যা আপনাদের হতেই পারে। এছাড়াও আপনার গলা, কাঁধ, চোখ বা কণ্ঠ বা এই গলার পোর্শনের দিক থেকে কোনো সমস্যা, মূলত ঠান্ডা লাগার দিক থেকে গলা ফুলে যাওয়া, এই ধরনের কিছু শারীরিক সমস্যা কিন্তু এই মুহূর্তে আপনাদের আসতে পারে। এছাড়াও যাদের নার্ভের সমস্যা রয়েছে অথবা যাদের হাড়ের দিক থেকে কোনো বাত জাতীয় কোনো ব্যথা রয়েছে, এই ধরনের কোনো সমস্যা যদি আগেও থেকে থাকে সেটা নতুন করে আবার জেগে উঠতে পারে বা তার জন্য কষ্ট আপনারা পেতে পারেন। দাঁতের যদি কোনো সমস্যা থাকে, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের আসতেই পারে। তো এইসব বিষয়টা একটু আপনারা খেয়াল রাখবেন এবং প্রতিবেশীর সাথে, আত্মীয়র সাথে এবং এই সমস্ত বিষয়বস্তুর জন্য নিজেদের জীবনযাপনে অশান্তি টুকটাক এই সময়টা লেগেই থাকবে। এবং সবথেকে যেটা বড় সমস্যা, আর্থিক দিকের ব্যালেন্স আপনারা হারাবেন। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য হারাবেন। যে পরিমাণে আয় হবে তার থেকে বেশি পরিমাণে ব্যয় অথবা বেহিসাবি ব্যয়ের জন্য আপনারা চিন্তায় থাকবেন। এই সময়টা আপনারা কোনো একটা জিনিস এতদিন পর্যন্ত যেভাবে রপ্ত করে এসেছিলেন ইজিলি, খুব সহজভাবে, হয়তো সেটা এই মুহূর্তে আর আগের মতন হবে না। হ্যাঁ, এমনিও প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে একই সমস্যা আপনাদের চলেছে। কোনো জিনিস একবারের জায়গায় দুবার তিনবার হয়েছে, এই সময়টা একই সমস্যা থাকবে। তবে আস্তে আস্তে যে কাজটা আপনাদের একবারে দুবারে হতো না, দুবারের পরবর্তী ক্ষেত্রে সে কাজটা আপনারা পারতেন বা সাফল্য পেতেন, সেই কাজটা আস্তে আস্তে করে আপনারা খুব তাড়াতাড়ি নিজেদের হাতের মধ্যে বা সে কাজটা আপনারা শেষ করতে পারবেন। আপনাদের আগের থেকে পরিস্থিতি এই মোটামুটি সাড়ে সাতি শেষ হওয়ার সাথে সাথে আপনারও এই সমস্যাটা কেটে যাবে। এবং সবথেকে যেটা বড় বিষয়, নিজেদের স্বাস্থ্যের দিকে এই সময়টা একটু নজর দেবেন। স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যহানি হতে পারে, বিভিন্ন রোগ ব্যাধির দিক থেকে আপনাদের ঘিরে ধরতে পারে, দুর্বলতা, মানসিক দিক থেকে দুর্বলতা, সব বিষয়ে পিছিয়ে পড়ার জন্য যে একটা মানসিক ব্যাধি বা মানসিক প্রেশার বা মানসিক চাপ, এই জিনিসটা আপনাদেরকে ঘিরে ধরতে পারে এই সময়টা। তাই জন্য একটু ফ্রিলি সব কিছুকে মেনটেন করে সব সমস্যাটাকে কাটিয়ে নিয়ে এই সমস্যার প্রতিকার করে যদি আপনারা এগোন, ওভারঅল আপনারা এই সমস্যাটাকে ওভারকাম করতে পারবেন। তবে
এই সময়টা একটা সবথেকে যেটা বাড়তি জিনিস, একটু সাবধানে চলাফেরা করতে হবে। মূলত গাড়ি ঘোড়ার সাথে অ্যাক্সিডেন্টলি কোনো বিষয় যেগুলোতে মানুষের হতে পারে, এই সমস্ত বিষয়ে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা আপনারা করবেন। এবং অবশ্যই মনে রাখবেন এই সময়টা অত্যন্ত জরুরি, সাবধানে চলাফেরা, যাতে কোনো রকম কোনো বিপদ না আসতে পারে সেটা অবশ্যই সবসময় নিজেদের মধ্যে খেয়াল রাখবেন। সেটা গাড়ি ঘোড়া হোক, চুরিকাচি হোক, অ্যাক্সিডেন্টলি যে কোনো বিষয়ের থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন। সেটা জল হোক কিংবা পথঘাটে কোনো দুর্ঘটনা হোক, পথে ঘাটের যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, বাড়ির মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হোক, যে কোনো রকম সমস্যার থেকে এই সময়টা একটু বেশি চিন্তিত ব্যাপার আছে। তো চিন্তার কিছু নেই, একটু সাবধানে থাকবেন, তবেই এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এবার আসি সবথেকে যেটা বড় বিষয়, সেটা হচ্ছে এর প্রতিকার কী। দেখুন, প্রথমত এই সাড়ে অন্তিম পর্যায়ে আপনারা একটি জিনিস অবশ্যই মেনটেন করবেন, শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন। দ্বিতীয়ত, যারা নেশাভান করেন অবশ্যই ত্যাগ করুন। একান্তই যদি সম্ভব না হয়, শনিবার দিন ভুল করেও নেশাভান করবেন না। যদি সম্ভব হয়, পারলে প্রতিদিন কুকুরকে খাওয়ান বা কাককে খাওয়ান। প্রতিদিন যদি সম্ভব নাও হয়, শনিবার মঙ্গলবার করে বা শুধু শনিবার দিন কাককে বা কুকুরকে রুটি হোক, বিস্কুট হোক, ভাত হোক, কিছু না কিছু খাওয়ান। কোনো পার্শ্ববর্তী কোনো দক্ষিণাকালীর মন্দিরে আপনারা যান, মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়ে শনিবার দিন পুজো দিন। যদি পারেন একটি নারকেল দেবেন, পুজো দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সে আপনি দিতেই পারেন। যদি পারেন একটি নারকেল দেবেন, দিয়ে পুজো দেবেন। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির পুজো করুন এবং পুজো করার পরে মাথায় মেটে সিঁদুর পরুন। প্রতিদিন না সম্ভব হলেও শুধুমাত্র মঙ্গলবার কিংবা শনিবার করুন। আপনারা এই সমস্যা থেকে অনেকটাই কেটে যাবে, অনেকটাই এই সমস্যা থেকে আপনারা মুক্ত হবেন। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন, পরিষ্কার পোশাক, পরিষ্কার বস্ত্র, এবং চেষ্টা করবেন আকাশি রং, কালো রং, নীল রং এই ধরনের পোশাক বেশি করে পরতে। আর যেটি অবশ্যই করবেন না, শনিবার কিংবা মঙ্গলবার লাল রঙের পোশাকটা পরবেন না। এবং এই সমস্ত বিষয়ের সাথে সাথে যদি সম্ভব হয়, বাড়ির পশ্চিম দিকে একটি নিম গাছ লাগান। এবং সেই নিম গাছ যদি আপনাদের যদি কখনো সম্ভব হয়, নিম গাছের হাওয়া যদি আপনাদের ঘরে আসে, সেক্ষেত্রে এটা আরও ভালো। যাই হোক, বাড়ির পশ্চিম দিকে একটি নিম গাছ লাগান। বাড়ির পশ্চিম দিকে একটি পঞ্চমুখী হনুমানের ছবি লাগিয়ে রাখুন। আপনার ঘরের বাইরে ঘোড়ার নাল আপনি লাগিয়ে রাখতে পারেন। বাড়ির ঘরের যে বাইরে যে একদম যে সদর দরজা, তার বাইরেই ঘোড়ার নালটাকে লাগাতে পারেন। তার বাইরে স্বস্তিক চিহ্ন এবং ওম চিহ্ন দিয়ে বাইরেটাকে আপনারা সাজিয়ে রাখতে পারেন, বা এর সুফল আপনারা পাবেন। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, আপনারা যদি সম্ভব হয় কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে কোনো দক্ষিণাকালী কবচ ধারণ করুন, অবশ্যই কোনো জ্যোতিষী দেখিয়ে। অথবা যদি সম্ভব হয়, যদি পসিবল হয়, যদি আপনার চার্টে এটা প্রযোজ্য হয়, ভালো কোনো জ্যোতিষী যদি আপনাকে বলে যে এটা প্রয়োজন। দেখুন, রত্নপাথর কখনো প্রয়োজন ছাড়া কেউ পড়তে পারে না। সবার পক্ষে শনির সাড়ে সাথে চললেই যে রত্নপাথর পড়াটা সম্ভব, এটা কখনোই নয়। তাই আমি কখনোই বলছি না যে আপনি নিজে থেকে এটা কিনুন। যদি সম্ভব হয়, তো জ্যোতিষী যদি আপনাদের বলে, তবেই আপনি, আপনার চার্টের থাকলে আপনি তবেই নীলা পড়তে পারবেন। আর যদি নাও পারেন, জ্যোতিষী যদি বলে আপনি এমেথিস্ট পড়তে পারেন। তো আপনারা এই সমস্যা থেকে একটু হলেও মুক্ত পাবেন। মানসিক চাপ কমার জন্য বা মনের দিক থেকে প্রেশার কমার জন্য যদি সেরকম সমস্যা হয়, জ্যোতিষী দেখে আপনি কোনো মুক্তও পড়তে পারেন। এতে আপনার সমস্যা অনেকটা কাটবে। এবং যদি পারেন, শনিদেবকে শনিবার দিনকার পুজো দিয়ে সর্ষের তেল এবং নীলকণ্ঠের ফুলের মালা
মূলত সর্ষের তেল বা তিল এই দিয়ে পুজো দিয়ে তার পুজো অর্চনা করুন, আপনারা এই সমস্যা থেকে অনায়াসেই মুক্ত হবেন। এবং নিজেদের স্বাস্থ্যের উপর নজর রাখুন। এই বিষয়গুলো চাইলে মানুন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, আজকের ভিডিওটি এইটুকুই। যদি পারেন লাইক শেয়ার করবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।